মুক্তিযোদ্ধাদের বারবার অপমান করা আর সহ্য হয় না। আর গোপালগঞ্জে গণহত্যা চালিয়েছে, যে অফিসাররা ডিউটিতে ছিল সেই অফিসারদেরকে তো ক্লোজ করা হয়েছে। তাহলে গোপালগঞ্জে যারা খুন করলো, হত্যা করলো, মাটিতে ফেলে গলা বুট দিয়ে পাড়ালো, পাড়িয়ে হত্যা করলো, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাই আমি জানতে চাই ইউনূসের কাছে এবং সেনাপ্রধানের কাছে, যে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাধীনতার এই এ- এত বছর পরে এসে আবার সেই একই ভাবে মনে হলো যেন সেই পাকিস্তানি হানাদার বাহিনীর দোসরাই এই বাংলাদেশে ক্ষমতা এসে এদেশের মুক্তিকামী মানুষ যারা বুকে রক্ত দিয়ে দেশ স্বাধীন করলো, যারা মুক্তিযোদ্ধা, তাদের উপরে আক্রমণ, দেশের মানুষের উপরে আক্রমণ। শুধু তাই না, মানে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন গুলি একে একে মুছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। মাঝে মাঝে মনে হয় যে এরা কারা, সেই হানাদার বাহিনী এদেরকে রেখে গেছে, নইলে এইরকম বিভৎসতা কি করে করবে? 71 সালে ওরা গুলি করে মেরেছে, আর এবার মব জাস্টিস করে, মব সন্ত্রাসের মধ্যে, মানে জনগণের নাম নিয়ে নিজেরাই চক্রান্ত করে সন্ত্রাস করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং সেটা তো সে নিজেই বলছে, তার মেটিকুলাস ডিজাইনের পরিচালনায় ক্ষমতা দখল মাস্টার মাইন্ড দ্বারা। এতে তো বোঝা যায়, এবং তার নিজের বক্তৃতাই আছে যে এখানে কোনো ছাত্র জনতা না, এটা তার মেটিকুলাস ডিজাইন নিয়ে মাস্টার মাইন্ড দ্বারা পরিচালিত এই আহ, মানে ক্ষমতা দখল। শেখ হাসিনাকে সরাতে পারছে, সে ক্ষমতায় দখল করতে পারছে। শেখ হাসিনা জনগণের ভোটে নির্বাচিত, আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত, আর সে আসছে জনগণের হত্যা করে লাশ ফেলে। এবং এই লাশ ফেললে ক্ষমতা আসা যায়, লাশ ফেললে সরকার পতন হয়। এখানে আবার তারেক জিয়ারও একটা মতামত, দুইজনে একসাথেই এই কাণ্ড ঘটালো। কেশব রঞ্জন সরকার, তার উপর জুলুম, শুধু সে না, ডক্টর কামাল হোসেন, জেঠা খান পান্না সহ যারা মুক্তিযোদ্ধা এবং যারা মুক্তিযুদ্ধের অবদান রেখেছে তাদের সকলকে, এবং মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে তাদেরকে নিয়ে, মুক্তিযুদ্ধ আদর্শে বিশ্বাসী তাদেরকে নিয়েই এই 71-এর মঞ্চটা, তার একটা গোল টেবিল বৈঠক করছিল। সেখানে আমাদের মানে সাংবাদিক, আমাদের বা বিভিন্ন মানে ইউনিভার্সিটির শিক্ষক, বুদ্ধিজীবী, তারা সেখানে উপস্থিত ছিলেন। তারা একটা আলোচনা করবে, এই আলোচনা করবারও কোনো সুযোগ নেই, মত প্রকাশের স্বাধীনতা নেই, কারো কথা বলার কোনো অধিকার নেই। লতিফ সিদ্দিকী, সাবেক মন্ত্রী, তিনি এমপি, সে ওখানে একজন মুক্তিযোদ্ধা হিসেবে উপস্থিত। তারপর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই আইন বিভাগের প্রফেসর হাফিজুর রহমান, কার্জন সহ আরো অনেকে, সেখানে সব শিক্ষকরা সেখানে উপস্থিত। সেখানে যে হামলা, আর হামলা করে কি বীভৎস ভাবে এই যে, এক একজনের উপরে হামলা কারো গলা চিপে ধরছে, কারো মেরেছে, মাথা ফাটিয়ে দেওয়া, হাত পা ভেঙে দেওয়া, নানাভাবে তাদের উপরে নির্যাতন। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী সেখানে কি করলো, যারা এই মানে একজন মুক্তিযোদ্ধা, এমপি, মন্ত্রী, সাবেক মন্ত্রী বা শিক্ষক, বুদ্ধিজীবী, তাদের উপরে যারা হামলা করলো তাদের কিন্তু কিছু বললো না। উল্টো যাদের উপরে হামলা করলো, যারা নির্যাতিত, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে কারাগারে পাঠালো। এই তো বাংলাদেশ। শুনেছি পুলিশের ডিউটি হলো দুষ্টের দমন, শিষ্টের পালন। আর ডক্টর ইউনূসের নির্দেশে পুলিশের কি দায়িত্ব পালন করছে, মানে দুষ্টকে তারা, যারা দুষ্ট তাদেরকে তারা পালন করছে, আর যারা শিষ্ট তাদেরকে দমন করছে। উল্টো দিকে চলছে বাংলাদেশ। ইউনূসের আর কত রক্ত লাগবে? গোপালগঞ্জে যে ওই সমন্বয়, কি সমন্বয় হয়ে গেছে, তা আবার পার্টি বানিয়েছে, এনসিপি।
বঙ্গবন্ধু শেখ মুজিবকে গালি দেবে সেই মাটিতে বসে দাঁড়িয়ে, আর বাংলাদেশ ওই এলাকার মানুষ এটা সহ্য করবে কিভাবে? ওদের সাথে তো অস্ত্রধারী সন্ত্রাসী ছিল, কিন্তু জনতার কাছে দাঁড়াতে পারেনি। এনুস নিজে ফোন করে আর্মি পাঠিয়েছে এদেরকে রক্ষা করতে, এরাই নাকি তার ক্ষমতার শক্তি। তাই তাদেরকে রক্ষা করতে যে তাজা 5টি প্রাণ গুলি খেয়ে, গুলি দিয়ে হত্যা করলো। আর না হলে আমাদের কয়েকশো আওয়ামী লীগ নেতাকর্মী গুলিতে আহত। আবার যারা গুলিতে আহত হাসপাতালে চিকিৎসারত, তাদের বিরুদ্ধে মামলা, তাদেরকে যায় গ্রেপ্তার করতে। যারা গুলি করলো তাদের কোনো বিচার নাই। ঘর বাড়ি পোড়ানো, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান সব তো মানুষের ধ্বংস করে দিচ্ছে। তার উপর এই জুলুম অত্যাচার। এটা শুধু এক জায়গায় না, লতিফ সিদ্দিকী সহ আমাদের বুদ্ধিজীবীদের যেমন আলোচনা করতে দিল না, মত প্রকাশ করতে দিল না, আর ঠিক একইভাবে দেশের বিভিন্ন জায়গায় এই একই ঘটনা ঘটছে। যা সে দিনাজপুরে, সেখানেও ওখানে একটা বাস হুজুররা আল্লাহ আকবার করে যাই, একেবারে নারায় তাকবীর আল্লাহ আকবার করে সেই পার্কেও যে হামলা, মসজিদে আগুন দিয়ে দিয়েছে। তো এরা কি? এদের হাতে সংখ্যালঘুরা নির্যাতিত, এদের হাতে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা কোনো কিছুই মানে রেহাই পাচ্ছে না। সেই দিনাজপুর জীবন মহল পার্কের মসজিদে আগুন দিয়ে দিল তৌহিদ জনতা। অপরদিকে আপনারা দেখেন, 2024 সাল থেকে নদীতে শুধু লাশ পাওয়া যায়, গলা কাটা লাশ, গলিত লাশ, লাশের মিছিল যাচ্ছে। 2024 সালেও প্রায় 34-35 জনের লাশ পাওয়া গেছে, যার অধিকাংশেরই কোনো পরিচয় পাওয়া যায়নি। এইবার এই 2025 সালে এসে ইতিমধ্যেই প্রায় 45টা লাশ পাওয়া গেছে, যাদের পরিচয় পাওয়া যাচ্ছে না। এরা কারা তাহলে? এই যে মানুষ হত্যা করে গুম করে নদীতে লাশ ভাসিয়ে দিচ্ছে ডক্টর ইউনূস, এর জবাব তো তাকে দিতে হবে একদিন। যেটা তো সেই তারা করাচ্ছে। আবার আবু সাইদের বাবাকে নিয়ে এসে আবার সাক্ষী দেয়ালো। ভদ্রলোক কি করবেন? যা শিখিয়ে দিছে তাই বলেছে। তার মাথায়ও গুলি, বুকেও গুলি। মিথ্যা কথা বলে পরে মিথ্যা কথা ধরা খেয়ে যায়। সেটা এখন আর বলবো না, পরে যখন সময় আসবে তখন বলবো। এরা পারে না এমন কিছু নাই, এদের মিথ্যাচার আজকে সব সীমা ছাড়িয়ে গেছে। সেই হিসাব কিন্তু দেয়নি। ইউনূস ক্ষমতায় আসার পরে, যেখানে 2024 সালের এই জুন মাসে আমরা বাজেট দিই, তখনই আমাদের হিসাব ছিল, এটা তো আমাদের একা হিসাব না, এটা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত, যা আমাদের দারিদ্র্যের হার 18.7 ভাগ, যেটা 2006 ছিল 41.50, 50 ভাগ। আমরা সেখান থেকে কমিয়ে নিয়ে এসেছিলাম। আজকে 25 সালে ইউনূস আসার পর সেটা দেখাচ্ছে যে কত, 29.93। আসলে আরো বেশি, প্রায় 11-12% মানুষকে আরো দরিদ্র করে দিয়েছে। আমরা যেখানে প্রতি বছর দারিদ্র্যের হার কমাই, কিন্তু এখানে সে বলছে 22 সালের কথা, 22 সালে না, এটা 24 সালেরই কথা। সেটা সে কায়দা করে লিখছে যে দেখাতে চায় যে অনেক আগের থেকেই নাকি দারিদ্র হচ্ছিল, মোটেই না। কোভিডের সময়ও আমরা আমাদের প্রবৃদ্ধি ধরে রাখছি, অথচ এরা পারেনি। আমাদের সবকিছু ই ছিল, ও যেন অতি দরিদ্র, কোনো ঘর নাই, বাড়ি নাই, জীবন জীবিকার কিচ্ছু নেই। আমি তাদেরকে বিনা পয়সার ঘর, জীবন জীবিকার ব্যবস্থা করে দিয়েছি। সেখানেও, যেখানে 25.1 ভাগ ছিল 41 সাল, আমি সেটা কমিয়ে 5.6 ভাগে, 2024 সালে 5.6 ভাগ ছিল, 22 সাল না, 24 সালে। কিন্তু হোসেন জিল্লুর মিথ্যা কথা লিখেছে, উদ্দেশ্য প্রণোদিত। কারণ 24 সালে 5.6 ভাগ, এখন তা 10 ভাগে উঠে গেছে ইউনূসের
ইজ্জত মানের ব্যাপার দেখে মিথ্যে কথা দিয়ে ঢাকতে চাচ্ছে। এটা ঢাকতে পারবে না। কারণ আমাদের যে দারিদ্র্যের হার আমরা কমিয়েছি, সেটা কমই ছিল। আর যদি আমরা 6 মাস সময় পেতাম, বাংলাদেশে একটা মানুষও দরিদ্র থাকতো না। এদের নির্ভর করেই ইউনূস ক্ষমতা এসেছে, এদেরকেই ব্যবহার করেছে। এবং যে জঙ্গি সন্ত্রাস আমরা বন্ধ রেখেছিলাম, আমি যে এগুলিকে নিয়ন্ত্রণ করেছিলাম, মানুষের জীবনের নিরাপত্তা দিয়েছিলাম, মানুষ নিরাপদে চলতে পারতো, নিরাপদে বাড়িতে ঘুমাতে পারতো, ব্যবসা বাণিজ্য চাকরি সব করতে পারতো। এখন আর মানুষের সেই সুযোগ নাই। ইউনূসের দুঃশাসনে, এই জঙ্গিদের নিয়ে, ফ্যাসিস্ট ইউনূস আজকে সমস্ত দেশ ধ্বংস। আর একের পর এক শুধু লাশ ফেলে যাচ্ছে। এই নদীতে এই এত লাশ কোত্থেকে আসলো, সে জবাব তাকে দিতে হবে। আমাকে বলে খুনি ফ্যাসিবাদ। এখন দেখতেছে না ফ্যাসিবাদকে? চোখ থাকলেই দেখা যায়। কিন্তু তোতা পাখির মতো যে কথা শিখিয়ে দেওয়া, ওই একই কথা কিছু আছে বলে বেড়াচ্ছে। আর নিজেরা যে মানুষ খুন করছে, এতে আর হুঁশ নাই। যে কোনো বাড়িতে ঢুকে তা লুটপাট করতে পারে, হত্যাকাণ্ড চালাতে পারে। এই লাইসেন্স কে দিল তাদেরকে? কেন আমার দেশের মানুষকে এত কষ্ট দেবে? কেন আমার দেশের মানুষ এত যন্ত্রণা ভুগবে আর এইভাবে লাশের পর লাশ পড়বে? আজকে স্বজনহারা বেদনায় আকাশ বাতাস ভারী। ছেলেহারা মা বাবা কেঁদে বেড়াচ্ছে, বাপ মাহারা ছেলে মেয়ে শিশু কেঁদে বেড়াচ্ছে। নারী শিশু প্রতিদিন ধর্ষিত হচ্ছে। 4 লক্ষ ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে না, তাদের ডিগ্রি কেড়ে নেওয়া, তাদেরকে লেখাপড়া করতে দেওয়া হচ্ছে না, গেলেই মারা, মারবে, অত্যাচার করবে। শিক্ষা প্রতিষ্ঠানে একেবারে অস্ত্রের ঝঞ্ঝানি। এই আমি এখানে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে যে আমার কাছে নিউজ চলে আসছে, জাতীয় পার্টির অফিসে, সেখানে মব সন্ত্রাস, গণ অধিকার পরিষদের নুরু সহ এরা যারা মিটিং করছিল তাদের উপর হামলা। তারপরে মানুষ একটু বসে একটা মিটিংও করতে পারবে না, আলোচনাও করতে পারবে না। আর সাংবাদিকদের উপরে তো অত্যাচার নির্যাতন, সংবাদপত্রের তো কোনো অধিকারই নাই। আমার খুব জানতে ইচ্ছে করে, ডেইলি স্টার আর প্রথম আলো বাংলাদেশের যে অবস্থা দেখে, সেটা কি লেখার মতো সাহস পায় এখন? লেখে তারা? শেখ হাসিনা ক্ষমতায় থাকতে তো ইচ্ছা মতো শেখ হাসিনাকে গালি দিতে পারতো, লিখতে পারতো, সমালোচনা করতে পারতো, সব করে বলতো মত প্রকাশের স্বাধীনতা নাই। তো এখন কি খুব স্বাধীনতা ভোগ করছেন তারা? তখন যারা কথা কথা টক শোতে যে বলতো, টক শোতে যে যত সমালোচনা করেই আবার বলতো আমাদের কথা বলার স্বাধীনতা নাই। তো এখন নিশ্চয়ই তারা স্বাধীনতা ভোগ করছেন খুব। যারা একটু কথা বলে তাদের উপরেই হামলা করে, তাদের উপরে মামলা, অথবা আগুন দিয়ে পোড়ানো। এই তো চলছে বাংলাদেশ। এইভাবে একটা দেশ চলতে পারে না, এইভাবে একটা দেশকে ধ্বংস করতে পারে না। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা এনেছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই 1948 সাল থেকে এই বাংলাদেশের মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক মুক্তির জন্য সংগ্রাম করেছেন। তার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আর স্বাধীন বাংলাদেশকে তিনি স্বল্পোন্নত দেশে উন্নীত করেছিলেন, স্বল্পোন্নত দেশ হিসেবে অতি অল্প সময়ে তিনি প্রতিষ্ঠা করেন। আর আওয়ামী লীগ ক্ষমতা আসার পর বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। সারা বাংলাদেশে আমরা উন্নয়নের ছোঁয়া, অথচ আজকে সবকিছু ধ্বংস করে দিল। কাজে এই অবস্থা থেকে সব মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। আর এই জঙ্গিদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। হ্যাঁ, ট্রেনিং দেওয়ায় নিয়ে আসতে, স্নাইপার রাইফেল তাদের, এই যে আবু সাইদ মুগ্ধ থেকে শুরু করে মারা গেছে, কাদের গুলিতে মারা গেছে। যাকে আমাদের এখন একটাই কথা, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, রুখে দাঁড়াতে হবে। দেশের মানুষের শান্তি, নিরাপত্তা, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের স্বাধীনতা, আমাদের সংবিধান, আমাদের রক্তে কেনা পতাকা, রক্তে কেনা স্বাধীনতা, এই স্বাধীনতাকে নস্যাৎ হতে দেওয়া যাবে না।
এবং এই ফ্যাসিস্ট ইনুসের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়ান। আমি এই আহ্বানই জানাবো।